আজকে আমরা তরু দত্তের একটি কবিতা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি নিয়ে আলোচনা করব। কবিতাটি বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12-এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এছাড়া মাস্টার্সে, যদি আমি খুব ভুল না করে থাকি, মাস্টার্সের ডিস্টেন্সের পুরনো সিলেবাসটা যদি থেকে থাকে একই রকম, তাহলে মাস্টার্সে এই কবিতাটি পড়ানো হয়। সেটা অবশ্য অনেক বেশি ডিটেলে, আমাদের স্কুল লেভেলের অতটা ডিটেলিং প্রয়োজন পড়ে না। তা সত্ত্বেও আমি আমার আজকের আলোচনায় চেষ্টা করব যতটা সম্ভব কবিতাটির যে অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটিকে এক্সপ্লেন করবার চেষ্টা করব। শুরুতে তরু দত্ত সম্পর্কে দু একটি কথা বলে নিই। তরু দত্তের যে জীবনকাল সেটা খুব সীমিত, খুব অল্প সময়ের জন্য তিনি বেঁচে ছিলেন। তার জন্ম হচ্ছে 1856 সালে এবং তার মৃত্যু 1877 অর্থাৎ 1877। এবং তরু দত্তকে বলা হয়ে থাকে যে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, এই যে বিষয়টা, অর্থাৎ যে সমস্ত ভারতীয় কবি বা সাহিত্যিকরা ইংরেজি ভাষাকে বেছে নিয়েছিলেন তাদের লেখার ভাষা হিসাবে বা তাদের মোড অফ এক্সপ্রেশনের ভাষা হিসাবে, তরু দত্তকে মনে করা হয় সেই সমস্ত সাহিত্যিকদের মধ্যে একজন। যদিও আমরা আগেই বলেছি যে তার জীবনকালটা খুব সীমিত, কিন্তু তার এই সংক্ষিপ্ত জীবনেই তিনি বেশ কিছু সাহিত্যকর্ম সৃষ্টি করে গেছেন, যার কারণে আমরা আজও তাকে মনে করি। আমাদের আজকের যে কবিতা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, সেই কবিতাটা একটা ভীষণ একটা পার্সোনাল একটা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেয়। এবং কবিতাটি অবশ্যই ভীষণ ইমোশনাল, ভীষণ রোম্যান্টিক, এবং পুরো কবিতার মধ্যে একটা মেলানকলি বা একটা পেথস, একটা একটা যন্ত্রণার সুর খুব রিন রিন করে বাজতে থাকে। এবং এই কবিতার মধ্যে দিয়ে তিনি তার ব্যক্তিগত যে যন্ত্রণার কথা তো বলছেনই, এবং চেষ্টা করছেন সেই যন্ত্রণা থেকে কিভাবে অমরত্ব লাভ করা যায়। এই সবটাই আমরা কবিতার আলোচনার মধ্যে দিয়ে করতে করতে যাব। আমি এবার সরাসরি টেক্সট ধরে আলোচনা শুরু করি। Like a huge python winding round and round, the rugged trunk indented deep with scars, up to his very summit near the stars, a creeper climbs, in whose embraces bound no other tree could live. এই কবিতার যে বিষয় ক্যাজুয়াল ইন আ ট্রি, তরু দত্ত তার শৈশবে ফিরে যাচ্ছেন। তার যে ছোটবেলার যে স্মৃতি, সেই স্মৃতিতে তিনি ফিরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার বাড়ির সামনে যে একটি কাজু গাছ দেখে তিনি বড় হয়েছেন, সেই গাছটির নিয়ে তিনি স্মৃতিচারণ করে দিয়ে কবিতাটি শুরু করছেন। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, মানে এই যে ক্যাজুয়ারিনা ট্রিটা রয়েছে, কাজু গাছটা রয়েছে, তার যে টর্সো, দ্য মেইন বডি অফ দ্য ট্রি, দ্য স্টেম, সেটাকে জড়িয়ে একটা লতা গাছ উঠেছে। এবং শুরুর যে সিমিলিটা তরু দত্ত ইউজ করছেন, যেটা অজগর সাপের মতো একটা লতানো গাছ এই ক্যাজুয়ারিনা ট্রির যে মেইন রাগেড ট্রাঙ্ক, মূল যে কাণ্ড, যে শরীর, সেটাকে পেঁচিয়ে উপরে উঠতে শুরু করেছে। দ্য রাগেড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, সেই গাছটির, ক্যাজুয়ারিনা ট্রির গাছটির যে মূল শরীর, সেই শরীরে বেশ কিছু ক্ষতচিহ্নের দাগের মতো দাগ রয়েছে। এবং তাকে পেঁচিয়ে উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, তাকে জড়িয়ে একটা গাছ উঠেছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আপ টু ইট ভেরি সামিট, অর্থাৎ কাজু গাছটা যত বড় হয়েছে, একদম সে গাছের, যেটাকে বাংলায় মগডাল বলে, একদম মাথা অবধি এই লতানো গাছটা উঠে গেছে। এবং তিনি বলছেন গাছটা কত দূর পৌঁছেছে,
না নিয়ার দ্য স্টার্স? এখানে দুটি বিষয় মনে রাখতে হবে। একটা হলো তরুদাস যখন এই কবিতাটি শুরু করছেন, তিনি তার শৈশবের যে স্মৃতি, সেই স্মৃতিকে মাথায় রেখেই তার একটা রোম্যান্টিক বর্ণনা দিচ্ছেন। এবং আমরা জানি যে যখন সাহিত্যে রোম্যান্টিসিজমের প্রসঙ্গটা আসে, তখন আমরা জানি যে কবি বা সাহিত্যিকরা তাদের বর্ণনার সময় তারা একটু এক্সাজারেট করে ফেলেন। অর্থাৎ যেহেতু এই আবেগটা খুব স্পন্টেনিয়াস এবং এটা বাধাহীনভাবে বেরিয়ে আসছে, তরুদত্তেরও তার কবির ক্ষেত্রেও যেমন তার এই গাছটাকে নিয়ে তার যে আবেগ, সেই আবেগটা যখন স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে, সেইটাকে ব্যাখ্যা করার জন্য তরুদত্ত এভাবে বলছেন যে গাছটা যেন এত বড়, এত উঁচু যে প্রায় আকাশের নক্ষত্রের কাছে পৌঁছে গেছে। এবং এখানে আর একটা বিষয় কাজ করতে পারে যে যখন শৈশবে তিনি এই গাছটিকে দেখতেন, প্রবাবলি তার এই গাছটাকে এতটাই বড় বলে মনে হতো। তো এখন যেহেতু তিনি তার এই স্মৃতিচারণটা করছেন, সেই স্মৃতিচারণ করার জন্য তার শৈশবে গাছটাকে দেখবার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কোথাও একটা আর একবার ফিরে আসছে। তো আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, যে কথাটা বললাম, যে একদম গাছের চূড়া অবধি, যেখানে মনে হচ্ছে গাছটা বুঝি তারাদের স্পর্শ করছে, আকাশে নক্ষত্রদের স্পর্শ করছে, সেখান অবধি a creeper climbs. So there is a creeper that is climbing and it has reached to the top of the tree. So a creeper climbs in whose embraces bound no other tree could live. So তিনি বলছেন যে এই ক্রিপারটা যেভাবে পেঁচিয়ে বড় হয়েছে, যেভাবে গাছটাকে পেঁচিয়ে আঁকড়ে ধরে উপর দিকে উঠেছে, এভাবে চেপে ধরলে অন্য কোনো গাছের বেঁচে থাকার কথা নয়। বাট সিন্স ইট ইজ দেয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, এই গাছটি বেঁচে আছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই কাজু গাছটাকে জড়িয়ে ধরে, এই ক্যাজুয়ারিনা ট্রিকে জড়িয়ে ধরে এই ক্রিপার গাছটা যেভাবে পেঁচিয়ে বড় হয়েছে, এমন ভাবে নাগপাশ পেঁচিয়ে ধরেছে, এভাবে পেঁচিয়ে ধরলে অন্য কোনো গাছের বেঁচে থাকার কথা নয়, কিন্তু ক্যাজুয়ারিনা ট্রি সে দিব্যি বেঁচে আছে। But gallantly, the giant wears the scarf. So, the casuarina tree has been compared to a giant. I mean, this magnanimity of the casuarina tree, that has been compared to a giant. তিনি বলছেন যে এই যে দৈত্যের মতো গাছ, সে তো মরে যায়নি, মরবার তো প্রশ্ন নেই। Rather, the tree is wearing that creeper as a scarf. অর্থাৎ এই গাছটি, এই যে ক্রিপার, যে লতানো গাছটা তাকে জড়িয়ে বড় হয়েছে, এই ক্যাজুয়ারিনা ট্রি গাছটা তাকে যেন স্কার্ফের মতো করে শরীরে পড়ে আছে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যেটা শুরুতেই বলে নেওয়া উচিত ছিল আমার, যে এই কবিতাটি কিন্তু শুধুমাত্র একটা গাছের বর্ণনা দিচ্ছেন এইভাবে ভাবলে ভুল হবে। এই কবিতাটি আমাদের ইকোসিস্টেমে মানুষ এবং গাছের যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, সেই সম্পর্কের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টেস্টামেন্ট। যেমন আমি এই কবিতাটি নিয়ে যতবার আলোচনা করি, আমার একটা উদাহরণই বারবার মনে পড়ে, রাদার দুটো উদাহরণ মনে পড়ে, যেটা আমি সব ক্ষেত্রেই বলি এবং এক্ষেত্রে একই জিনিস বলবো, যে আমি ছোটবেলায় যে স্কুলটায় পড়তাম, সেখানে একটা কদম গাছ ছিল। সেই স্কুলটা এখনো আছে এবং খুব সারপ্রাইজিংলি, থ্যাঙ্কফুলি অফকোর্স, সেই কদম গাছটা একই রকম ভাবে রয়েছে। ফলে আমি যখনই আমার সেই ছোটবেলার স্কুলের পাশ দিয়ে যাই, ওই কদম গাছটাকে দেখে আমার শৈশবের কথাটা মনে পড়ে। আবার একই রকম ভাবে আমার বাড়ির খুব কাছেই একটা কৃষ্ণচূড়া গাছ আছে। সেই কৃষ্ণচূড়া গাছটা থেকে কিছুটা এগোলেই একটা হাই স্কুল পড়ে। তো আমি লক্ষ্য করি যে ওই গাছটার যখন ফুলের সিজন হয়, যখন গাছটা কৃষ্ণচূড়া ফুলে একেবারে লাল হয়ে থাকে, এবং সেই স্কুলে ছাত্রছাত্রীরা, বাচ্চা থেকে বড় সমস্ত ছাত্রছাত্রীরা যখন সেই গাছটার নিচ দিয়ে স্কুলে যায়, আমি বারে বারে এই একটা বিষয় মানে মাথার মধ্যে ঘোরে, যে এই যে কৃষ্ণচূড়া গাছটি বা আমার শৈশবের স্কুলের সেই কদম ফুল গাছ,
এরা কত স্মৃতি, এরা কত কত রকম স্মৃতির এরা সাক্ষী। এই যে আজকে যে ছেলে মেয়েটি ক্লাস 5-এ বা 6-এ পড়ছে বা 7-এ পড়ছে, একদিন সে স্কুল থেকে চলে যাবে, তারপর অন্য কেউ এই স্কুলে এসে ভর্তি হবে। ঠিক যেভাবে আমি একসময় ছোটবেলায় ওই স্কুলটায় পড়তাম, এখন সেখানে অন্য কোনো বাচ্চারা পড়ে। কিন্তু এই যে কদম ফুল গাছটা দাঁড়িয়ে আছে বা এই যে কৃষ্ণচূড়া গাছটা দাঁড়িয়ে আছে, এরা আমাদের সঙ্গে সঙ্গেই বড় হচ্ছে, বা অন্যভাবে বলতে গেলে আমরাও এদের সঙ্গেই বড় হচ্ছি, এবং আমাদের জীবনের সুখ দুঃখ, আমাদের সাকসেস ফেলিয়ার, আমাদের হতাশা, এই সমস্ত কিছু যে অনুভূতিগুলো ছাড়া উই ক্যানট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স, সেই সমস্ত অনুভূতিগুলো নিয়ে আমরা যেভাবে বড় হচ্ছি, এই গাছগুলো আমাদের সেই সমস্ত অনুভূতির সাক্ষ্য বা সাক্ষী হয়ে থাকছে। অর্থাৎ একটা একটা অঞ্চলে একটা গাছ থাকা মানে সেটা শুধুমাত্র যে মানুষের কিছু মেটেরিয়াল পারপাস সার্ভ করে তা নয়, মানুষের যে ইমোশনাল একটা বন্ডিং, সেই বন্ডিংটাও কিন্তু মানুষ আর গাছের মধ্যে তৈরি হয়, যেটা এই এই কবিতায় তরুদাত মূলত বলার চেষ্টা করছেন। তো তারপর তিনি কি বলছেন, বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, যেটা আমি বললাম, and flowers are hung in crimson clusters all the boughs among, এবং চারিদিকে ক্রিমসন রঙের ফুল, থোকা থোকা ফুল এমন ভাবে ফুটে রয়েছে দ্যাট যে যে এই পুরো যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, ইট ইন ইটসেলফ is a very luxurious spectacle to enjoy. Whereon all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. ভেঙে ভেঙে বলি, তিনি বলছেন যে ইন ক্রিমসন ক্লাস্টার্স all the boughs among, যেটা বললাম যে ক্রিমসন রঙের ফুল ফুটে আছে, whereon all day are gathered bird and bee, সেখানে সারাদিন কত রকম পাখি, কত রকম মৌমাছি এসে জড়ো হয়, and oft at nights the garden overflows, এবং প্রায়শই রাত্রিবেলায় সেই বাগানটা ভরে যায়, কিসে ভরে যায়, with one sweet song that seems to have no close, একটা গান ভেসে আসে। তিনি বলছেন often at night একটা গান ভেসে আসে, the garden seems to be flowing with, rather overflowing with a beautiful tune, একটা গানের সুর ভেসে আসে, sung darkling from our tree, এই আমাদের এই যে ক্যাজুয়ারিনা ট্রি, তরুদাত বলছেন এই গাছটা থেকে রাত্রিবেলায় প্রায় একটা গানের সুর ভেসে আসে, while men repose, যখন সমস্ত মানুষ ঘুমোচ্ছে। এই এই যে একটা একটা রুরাল একটা জীবন, যে জীবনে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ sort of coexist amicably, যেখানে human beings are not deforesting, they are not crushing the trees in the name of revolution or in the name of progress, সেরকম একটা জায়গায় এই যে মানুষ আর গাছের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং এই যে রাত্রিবেলায় গাছ থেকে পাখিদের ডাক ভেসে আসছে, একটা গান ভেসে আসছে, এই জীবনটা লাকিলি যারা গ্রাম্য এলাকায় থাকেন তারা এক্সপিরিয়েন্স করেছেন। এখানেও আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব মনে পড়ে। আমি সম্ভবত তখন কলেজ, সবেমাত্র আমার কলেজ জীবন শেষ হচ্ছে, এরকম সময় আমি একবার বরন্তি বেড়াতে গিয়েছিলাম। তখন বরন্তি ওয়াজ নট পপুলার দ্য ওয়ে ইট ইজ টুডে, সবেমাত্র একটা ট্যুরিজম স্পট তখন তৈরি হচ্ছে। তো এরকম অবস্থায় আমার মনে আছে আমরা যে কটেজটায় ছিলাম সেটাতে ইলেকট্রিসিটি তখনও ছিল না, তখনও সেই কটেজে ইলেকট্রিসিটি আসেনি, কাজ চলছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর সেই বারান্দা থেকে দেখছিলাম যে দূরে, খুব দূরে না, মানে আমাদের যেখানে ছিলাম সে কটেজের পেরিফেরির মধ্যেই একটা গাছ জোনাকি পোকায় ভরে গেছে। মানে ওই যে দৃশ্যটা আজ থেকে কত বছর আগে দেখেছিলাম, যে একটা মিশমিশে কালো অন্ধকার, সেখানে একটা গাছে এত জোনাকি পোকা, সে আলোগুলো ঠিক
রাতের আকাশে নক্ষত্রের মতো টিমটিম করে জ্বলছে, সেই যে একটা অপূর্ব সৌন্দর্য, সেই যে দৃশ্য, সেইটা আমার আমার মননে, আমার চিন্তায়, আমার মেধায় এমন ভাবে বসে গেছে যে আমি সেই ছবিটাকে আজ অব্দি ভুলতে পারিনি, ভুলতে চাইও নি। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই আজকে যে গাছের নিচে আমাদের আমাদের আমরা যে এলাকাগুলোতে থাকি সেখানে আমরা দেখেছি বিভিন্ন গাছের নিচে হয়তো বিকালবেলায় মানুষ এসে বসেন, গল্প করেন। তো যে মানুষগুলো এই গাছগুলোকে দেখে বড় হয়েছেন, তাদের জীবনের কত রকম ওঠাপড়া, সংঘাত, এই সমস্ত গল্পগুলো গাছেরাও বোধহয় শুনতে পায়। এবং এভাবেই আমাদের সাথে গাছেদের একটা অঙ্গাঙ্গী ভাবে একটা একটা বন্ধন তৈরি হয়। এবং আমরা আমাদের শৈশবের স্মৃতিগুলোতে যখন ফিরে যাই, আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের প্রত্যেকটি ভালো স্মৃতিতে কোথাও না কোথাও প্রকৃতির একটা অবদান আছে। And this is the contribution that Torudutt is talking about in this particular poem. যে রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে পড়তো, তখন সেই গাছ থেকে একটা মিষ্টি গান ভেসে আসতো। এখানে ফার্স্ট স্টানজাটা শেষ হচ্ছে। তারপর তিনি বলছেন, when first my casement is wide open thrown at dawn, মানে ভোরের বেলায় যখন আমি আমার ঘরের কেসমেন্ট মানে বড় জানলাটা সবার আগে খুলতাম যাতে ভোরের আলোটা আসতে পারে, my eyes delighted on it rest, আমার চোখ প্রথম গিয়ে পড়তো এই দূরের গাছটার উপর। sometimes কখনো কখনো, and most in winter, that means mostly in winter, বেশিরভাগ শীতকালে, on its crest, crest means that upper skin, upper layer of the tree, crest, a grey baboon sits statue like alone. So now she is going back to the past. তিনি বলছেন, এবং something which is very notable over here, যে তিনি অতীতের কথা বলছেন, but still she is using the present tense. তিনি কিন্তু অতীতের কথা বলছেন মানে যে past tense ইউজ করছেন তা নয়, তিনি প্রেজেন্ট টেন্সে ইউজ করছেন। এর মানেটা হচ্ছে এইটাই, যেটা আমরা আন্দাজ করতে পারি যে এই ঘটনাটা অতীত হলেও এটা তার জীবনে, তিনি যেটুকু সময় বেঁচেছিলেন তার জীবনে এটা এর এর এক্সিস্টেন্সটা এতটাই ইম্পর্ট্যান্ট, এতটাই বর্তমান, যে তিনি সম্ভবত কবিতায় এই এই অতীতকাল বা পাস্ট টেন্স ইউজ করছেন না। যাই হোক, তিনি বলছেন যে at dawn my eyes delighted on its rest, sometimes and most in winter on its crest a grey baboon sits statue like alone. তিনি দেখতেন শীতকালে, মূলত শীতকালে, যে ওই গাছের ডালের উপর একটা ব্যাবুন অর্থাৎ একটা হনুমান সে বসে রয়েছে, ওয়াচিং দ্য সানরাইজ, এবং সে হনুমানটিও যেন সূর্যোদয়ের অপেক্ষায় বসে আছে, সেও সূর্যোদয়ের প্রথম আলো দেখবে বলে যেন বসে আছে। while on the lower boughs, নিচের ডালগুলোতে, his puny offspring leap about and play, সেই হনুমানটার ছোট বাচ্চাগুলো তারা লাফালাফি করতো, খেলা করতো। and far and near কোকিলাস hail the day, আগে মানেটা বলিনি, তারপর একটা জরুরি কথা বলার আছে। and far and near কোকিলাস hail the day, মানে আশেপাশে কোকিলের ডাক শোনা যেত, শীত বসন্ত এই সময়টা। now what is important in this line? Torudutt is not using the word kakku, she is rather using kokilas. Now this is important because it talks about Indian diaspora. অর্থাৎ আমরা যখন কোন আমেরিকান পোয়েটের কবিতা পড়ছি বা কোনো ব্রিটিশ পোয়েটের কবিতা পড়ছি, সেই কবিতা বা সেই লেখার মধ্যে দিয়ে we get to know their diaspora, their culture, the way they talk, the kind of food they eat, their cultural beliefs, their superstitions, their dress code, their geographical specifications, etc. এবার ধরা যাক একজন ভারতীয় কবি, তিনি জানাতে চাইছেন যে তার দেশে কাক্কুকে বাংলায় কি বলা হয় বা হিন্দিতে কি বলা হয় বা তার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়। এবার তিনি যখন তার কালচারটাকে জানানোর চেষ্টা করছেন ইংরেজি ভাষার মধ্যে দিয়ে, তখন তিনি তার কিছু নেটিভ শব্দ ইউজ করেন এটা জানানোর জন্য
যে আমাদের কালচারে এই খাবারটাকে এই নামে ডাকা হয়, বা আমাদের কালচারে এই ফুলটাকে এই নামে ডাকা হয়, কিংবা আমাদের কালচারে কাক্কুকে আমরা কোকিল বলে ডাকি। তো এই যে কোকিলাস এই শব্দটাকে তিনি সরাসরি ইউজ করছেন instead of using this particular word called kakku. This is a beautiful way of letting the whole world know that we call kakkus in this language. আমরা কোকিল বলে ডাকি। So Torudutt is basically saying this. She is trying to use this actual word kokila instead of using kakku. তো তিনি বলছেন যে and far and near kokilas hail the day. কোকিলের ডাক শুনে দিন শুরু হতো। And to their pastures went our sleepy cows, and in the shadow on the broad tank cast by that hoar tree, so beautiful and vast, the water lilies spring like snow in mast. Typical একটা pastoral setting. কোথাও একটা মনে হবে as if we are reading the poetry of William Wordsworth. I mean, the way Torudutt is expressing the beauty of nature, it seems like as if we are reading the poetry of William Wordsworth. যে সবুজ ঘাস, একটা পাস্টিউর ল্যান্ড, সেখানে গরু চড়ে বেড়াচ্ছে, ওয়াটার লিলি ফুটে আছে, এবং সেই গাছের ছায়ায় মানুষ ঘুরে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখানে গিয়ে আমাদের সেকেন্ড স্টানজাটা শেষ হচ্ছে। সো দিস ইনিশিয়াল টু স্টানজাস, এই স্টানজার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে তরুদাত তার বাড়ির সামনে একটা ক্যাজুয়ারিনা ট্রির বর্ণনা দিচ্ছেন, যে গাছটিকে পেঁচিয়ে ধরে আর একটা লতানো গাছ বড় হয়েছে, এবং তরুদাত বলছেন যে এই বড় ক্যাজুয়ারিনা ট্রি, এই গাছটি এই লতানো গাছটাকে আশ্রয় দিয়েছে, এবং যাকে ঘিরে কত পাখি, কত মৌমাছিদের একটা গোটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। মানে একটা গাছের, একটা বড় গাছকে ঘিরে আরো তো অনেকে বড় হয় বা বেঁচে থাকে। তো এইভাবে তিনি কবিতাটি শুরু করছেন। তিনি এটাও বলছেন তাদের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা তার চোখে এমন ভাবে আটকে রয়েছে যে তিনি পরবর্তীকালে তার স্মৃতিচারণ করছেন এই সৌন্দর্যের, ক্যাজুয়ারিনা ট্রির সৌন্দর্যের মধ্যে দিয়ে। এবং তিনি এটাও বলছেন যে তিনি যখন প্রতিদিন ভোরবেলায় জানলাটা খুলতেন সূর্যোদয় দেখার জন্য, তিনি দেখতেন, মূলত শীতকালে দেখতেন, যে সেই গাছের ডালে একটা হনুমান বসে আছে, অ্যাজ ইফ দ্য বাবুন ওয়াজ অলসো ওয়েটিং ফর দ্য সানরাইজ। এবং নিচের ডালগুলোতে তার সে হনুমানটার যে সন্তান সন্ততি তারা খেলা করে বেড়াতো, এবং আশেপাশে সবুজ ঘাস রয়েছে যেখানে গরু চড়ে বেড়াচ্ছে, তারপর আশেপাশে ওয়াটার লিলি ফুটে উঠেছে। সো দ্যাটস এ টিপিক্যাল রোম্যান্টিক সেটিং, এবং যেখানে তিনি একটা প্রকৃতির বর্ণনা দিচ্ছেন। এবার থেকে তিনি যেটা লিখছেন, অর্থাৎ থার্ড স্টানজা থেকে, এবার কবিতাটি আস্তে আস্তে একটু মিনিংটা ডিপার হচ্ছে। তিনি বলছেন, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। তিনি বলছেন, এই যে এতক্ষণ ধরে আমি আমার ক্যাজুয়ারিনা ট্রির যে সৌন্দর্যের এক্সপ্লানেশন দিচ্ছি বা বর্ণনা দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, এই গাছটা আমার কাছে প্রিয়, এটা কিন্তু তার এই সৌন্দর্যের জন্য নয়, এটা তিনি বলে দিলেন। তাহলে কেন প্রিয়? এবার তিনি বলছেন, beneath it we have played, এর নিচে আমরা খেলা করেছি। ওই যে বললাম যে আমাদের প্রত্যেকের বড় হওয়ার সঙ্গে কোথাও না কোথাও নেচারের স্মৃতিগুলো জড়িয়ে আছে। আমাদের শৈশবের খেলতে যাওয়া, কোনো গাছের আশেপাশে লুকোচুরি খেলা, কোনো গাছের দোলনা বেঁধে দোল খাওয়া, এই স্মৃতিগুলো নিয়ে কম বেশি আমরা প্রায় সকলেই বড় হই, বিশেষত যারা আমরা একটু গ্রামাঞ্চলে থাকি। তরুদত্ত একই কথা বলছেন beneath it we have played, এই গাছের নিচে আমরা খেলেছি। though years may roll, oh sweet companions, loved with love intense. আসলে তরুদত্ত is becoming very much personal over here, because Torudutt is talking about her brother and sister, তার দুই ভাই বোনের কথা বলছেন যাদের অকাল মৃত্যু হয়। এবং ওই যে ক্যাজুয়ারিনা ট্রির আশেপাশে গাছের নিচে তারা তিন ভাই বোন ছোটবেলায় খেলা করতেন, সেই স্মৃতিটা তার মনে আছে। এবং তিনি বলছেন যে প্রবাবলি তিনি বলতে চাইছেন যে দ্য মোমেন্ট আই লুক অ্যাট দ্য ক্যাজুয়ারিনা ট্রি, আই গো ব্যাক টু মাই পাস্ট ডেজ অ্যান্ড আই এম sort of flooded by beautiful memories associated with my brother and sister and my childhood days. অর্থাৎ যখনই তিনি এই ক্যাজুয়ারিনা ট্রি গাছটাকে দেখেন, তিনি বলছেন যে আমি আমার
শৈশবের দিনগুলোতে ফিরে যাই, কারণ আমার ভাই বোনের কথা খুব মনে পড়ে, যাদের সঙ্গে একসাথে আমি এই গাছের নিচে খেলতাম, এবং যারা এই পৃথিবীতে এখন আর নেই। এটা তিনি ডিরেক্টলি বলছেন না, কিন্তু এটা আমরা তরুদাতের জীবনী থেকে দেখতে পাই যে তার ভাই বোনের মৃত্যু হয় মানে অকালেই তাদের মৃত্যু হয় আর কি। তো সেই ছোটবেলায় তার যে ভাই বোনের সঙ্গে এই কাজু গাছটার আশেপাশে খেলে বেড়ানো, সেই স্মৃতিটার কথা তিনি বলছেন, এবং সেটার জন্যই she loves this casuary in a tree. Loved with love intense, একটা ভার্ব, একটা নাউন। তিনি বলছেন ভালোবেসেছি অত্যন্ত ভালোবাসা দিয়ে। কি ভালোবেসেছেন? তার শৈশবের দিনগুলোকে, তার ভাই বোনদের, যাদের সাথে তিনি একসঙ্গে খেলা করেছেন। For your sakes shall the tree be ever dear. তিনি বলছেন for your sakes shall the tree be ever dear. তোমাদের জন্যই এই গাছটা আমার কাছে সারা জীবন প্রিয় থাকবে, কারণ এই গাছটা আমার কাছে তোমাদের সেই স্মৃতি বয়ে আনে। Blend with your images, that means the image of this casuarina tree is blend with your images as well. মানে তিনি বলছেন এই গাছটার যে ছবি, যে মুহূর্তে আমি এই গাছের কথাটা মনে করি, এই গাছটার ছবির সঙ্গে তোমাদের ছবি অর্থাৎ তার ভাই বোনের ছবিটাও মিশে আছে। It shall arise in memory till the hot tears blind mine eyes. এবং এই গাছটার দিকে তাকিয়ে আমি আমার সেই পুরনো দিনগুলোতে ফিরে যাই, যতক্ষণ না পর্যন্ত গরম মানে চোখের গরম জল এসে আমার চোখটাকে ভিজিয়ে না দেয়। মানে তিনি বলতে চাইছেন এই যে তিনি তার ছোটবেলার কথা মনে করে এখনো তার কান্না পায়, তার ভাই বোনদের হারানোর যে যন্ত্রণা এখনো তাকে কাঁদায়, তাকে ভাবায়, এই কথাটা তিনি বলছেন যে এই স্মৃতিচারণ করতে করতে কখন চোখে জল চলে আসে তরুদাত বুঝতে পারেন না, তিনি নিজেও সেটা বুঝতে পারেন না। What is that dirge like murmur that I hear, like the sea breaking on a shingle beach? It is the tree's lament and airy speech that haply to the unknown land may reach. তিনি বলছেন ওই সমুদ্রের জল যখন নুড়ি পাথরে এসে ধাক্কা খায় যে শব্দটা হয়, বা সমুদ্রের জল সরসর করে সরে যাওয়ার যে শব্দ হয়, সেই রকম একটা শব্দ তিনি গাছ থেকে ভেসে আসতে শোনেন। And it happens if one is successful in sort of creating a deep bond with himself and the tree. মানে মানুষ, কোনো একজন মানুষ যখন গাছের সঙ্গে একটা ভীষণ রকম প্রকাণ্ড একটা সম্পর্ক তৈরি করতে পারে, তখনই সে এই অনুভূতি টের পায় যে গাছেরাও বুঝি কিছু বলতে চাইছে, গাছেদের থেকেও বুঝি কোনো শব্দ ভেসে আসছে। এই যে কথাটা বলছেন, আরেকবার বলি আমি, হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার? এই ফিসফিসানি শব্দ, এটা আমি শুনতে পাই, এটা কি, এটা কোথা থেকে আসে? এই শব্দটা কেমন? লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, সমুদ্রের ঢেউ পাড়ে এসে নুড়ি পাথরগুলোকে ভিজিয়ে দেওয়ার পর জলটা যখন আবার সরে যায়, যে ধরনের একটা শব্দ, জল সরে যাওয়ার যে শব্দ পাওয়া যায়, তিনি বলছেন এই রকম শব্দ আমি শুনতে পাই। এটা কিসের শব্দ? উত্তরটা নিজে দিচ্ছেন তিনি বলছেন ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। এটা আসলে ওই গাছের যে মেলানকালি, গাছটার যে কান্না, গাছের যে ল্যামেন্টেশন, তার যে দুঃখ প্রকাশ করা, তার শব্দ। And airy speech, airy means something which defies the law of causality, মানে যেটা আমরা ঠিক কার্যকারণ সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করতে পারি না, একটা অদ্ভুত বলতে পারি। and airy speech, একটা একটু অদ্ভুত ধরনের একটা কথোপকথন, that haply to the unknown land may reach, যে কথা ছড়িয়ে পড়ে অজানা কোনো এক এলাকায়, এবং সেই কথা একমাত্র তারাই শুনতে পারে যারা গাছকে ভালোবাসে, বা যারা বিশ্বাস করে যে গাছের সঙ্গেও সম্পর্ক তৈরি করা যায়। unknown yet well known to the eye of faith, তিনি বলছেন this language that the tree speaks, that airy speech that the tree tries to set up with me, that is unknown, সেটা unknown yet well known to the eye of faith, মানে এই ভাষাটা সবাই শুনতে, এই
ভাষাটা একমাত্র তারাই শুনতে পায় যাদের এই বিশ্বাসের চোখটা আছে, যারা বিশ্বাস করতে পারে যে গাছেদের সঙ্গেও একটা সম্পর্ক তৈরি করা যায়। I have heard that wail far, far away in distant lands. তিনি বলছেন আমি এই কান্না, অর্থাৎ তার বিশ্বাস যে যেভাবে তিনি তার ভাই বোনদের হারিয়ে ফেলার জন্য কান্নাকাটি করেছেন বা যেভাবে তিনি দুঃখ পেয়েছেন, তিনি বিশ্বাস করছেন যে তার সঙ্গে তার এই ক্যাজুয়ারিনা ট্রি সেও একই রকম ভাবে দুঃখ পেয়েছে। তাই I have heard that wail far, far away in distant lands by many a sheltered bay. বহু দূর থেকে, অনেক দূরে চলে যাওয়ার পরেও তিনি এই এই যে গাছের যে কান্না, তার যে ফিসফিসানি, এটা শুনতে পেয়েছেন, তিনি এটা অনুভব করেছেন। When slumbered in his cave, the water wraith and the waves gently kissed the classic shore of France or Italy. অর্থাৎ ফ্রান্স কিংবা ইটালির কোনো এক গুহায় সমুদ্রের ঢেউরা যখন ঘুমিয়ে থাকে, এখানে তরুদা একটা চমৎকার কল্পনা করছেন যে ফ্রান্স কিংবা ইটালির সমুদ্র তটে যখন তিনি ঘুরপাক খেয়েছেন, সেখানকার সমুদ্রের ঢেউগুলো যখন আছড়ে পড়েছে, তিনি কল্পনা করছেন যে এই সমুদ্রের ঢেউগুলো যদি একটা দামাল শিশু হয়, তাহলে এক সময় তারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়ে, তারপর নতুন করে আবার যখন দিনের শুরু হয়, তারা বুঝি তাদের সে ঘুম থেকে ভেঙে বেরিয়ে আসে। তাই বলছেন যে ফ্রান্স আর ইটালির এই কোনো এক গুহার মধ্যে এই সমুদ্রের ঢেউরা যখন লুকিয়ে থাকে এবং তারা যখন আরেকবার এই বিচে এসে তাদেরকে চুম্বন করে যায়, beneath the moon when earth lay tranced in a dreamless swoon, এবং চাঁদের আলো ভরা রাত্রে পৃথিবীতে যখন একটা ট্রান্স লাইক স্টেট চলে আসে, যখন একটা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে, and every time the music rose, প্রত্যেকবার যখন এই গানের শব্দটা ভেসে আসে, before mine inner vision rose a form sublime, তিনি বলছেন এই গানের সুর, গান যখন ভেসে আসে, তখন আমার ভিতরেও একটা কাইন্ড অফ সাবলিমিটি, আমি একটা অতীন্দ্রিয় স্তরে পৌঁছে যাই। তিনি এটা বলছেন যে এই গানের শব্দ যখন ভেসে আসে, আমি এক অতীন্দ্রিয় স্তরে পৌঁছে যাই, নিজেকে একটা উচ্চতায় আমি দেখতে পাই। Thy form, O tree, as in my happy prime I saw thee. তিনি এবার তিনি সরাসরি সেই ক্যাজুয়ারিনা ট্রিকে ডেকে কথা বলছেন। সো she is directly hailing the tree and she says that thy form, মানে তোমার যে চেহারাটা আমি দেখেছি, কখন? ও ট্রি, as in my happy prime. এটা আমরা সকলেই হয়তো স্বীকার করব যে আমাদের জীবনের সেরা সময়টা সম্ভবত আমাদের শৈশব, বিশেষত আমাদের স্কুল জীবন। তরুদত্ত বলছেন যে তোমার যে সৌন্দর্য আমি দেখেছি, তোমার যে হ্যাপি ফর্ম আমি দেখেছি, যে ও দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তোমার যে চেহারাটিকে আমি দেখেছি আমার শৈশবের, আমার জীবনের সবচেয়ে সুন্দরতম সময়টায়, সেই চেহারাটা আমার মননে, আমার চিন্তনে, আমার অস্তিত্বে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে সেটা আমি ভুলতে পারিনি। তাই তিনি বলছেন I saw thee in my own loved native clime, এবং তোমাকে আমি দেখেছি আমার মাতৃভূমিতে, আমার জন্মভূমিতে। Therefore I fain would consecrate a lay. এবার তিনি তার এই কবিতা লেখার যে অবজেক্টিভ, যেটা উদ্দেশ্য, সেটাকে তিনি স্পষ্ট করছেন। তিনি বলছেন তোমার সেই যে সুন্দর চেহারাটা আমি দেখেছি, যে সৌন্দর্য আমাকে এক ভাবনার জগতে এক অতীন্দ্রিয় স্তরে পৌঁছে দিয়েছে, এই যে শি ইজ টকিং অ্যাবাউট সাবলিমিটি, দিস ট্র্যাঙ্কুইলিটি, অ্যান্ড দিস ইজ আ টিপিক্যাল রোম্যান্টিক ফিচার। অর্থাৎ
এই এই গাছটির সৌন্দর্য তাকে যে স্মৃতির স্তরে নিয়ে যায়, সেখানে গিয়ে তার মনে হয়েছে যে তিনি অতীন্দ্রিয় যে স্তর আমাদের মিস্টিসিজম, সেই মিস্টিসিজমের এমন এক চূড়ান্ত উচ্চতায় তিনি পৌঁছেছেন যে তার মনে হয়েছে এই এই গাছটিকে নিয়ে তার একটি কবিতা লেখা উচিত। এবং সেজন্যই therefore I fain would consecrate a lay, তিনি বলছেন সেজন্যই আমি আজকে তোমায় নিয়ে লিখতে বসেছি। এই যে উদ্দেশ্যটার কথা তিনি এখানে বলছেন, সেটাকেই তিনি আরো এলাবোরেট করছেন তার একদম শেষ স্টানজায়। Unto thy honor, tree, beloved of those who now in blessed sleep for I repose, dearer than life to me, alas were they. তিনি বলছেন unto thy honor, তোমার সম্মানার্থে, অর্থাৎ তোমাকে সম্মান জানানোর জন্য, tree, beloved of those who now in blessed sleep for I repose, তোমাকে সম্মান জানানোর জন্য এবং আমার সেই ভালোবাসার মানুষগুলো যারা আজ তোমার ছায়ায় নিজেদের মাটি খুঁজে পেয়েছে, অর্থাৎ মৃত্যুর পর যারা তোমার কাছে আশ্রয় নিয়েছে, যারা আমার কাছে আমার জীবনের চেয়েও প্রিয় ছিল, তাদেরকে ভালোবাসা জানাবার জন্য আমি এই কবিতাটি লিখছি। Mayst thou be numbered when my days are done, এবং এখানে তিনি তার মনের একটা ইচ্ছা প্রকাশ করছেন যে একটা সময় যখন আমিও থাকবো না, তখনও যেন তোমার অস্তিত্ব টিকে থাকে। With deathless trees like those in Borodale, under whose awful branches linger pale fear, trembling hope and death, the skeleton and time the shadow. বড়ডেল একটা উপত্যকা যেখানে প্রচুর গাছের ঘেরা একটা এলাকা, এবং যেখানে সেই গাছের নিচে তরুদাত বলছেন মানুষদের কবর দেওয়া হয়েছে, মৃত মানুষদের সেখানে পাকাপাকি ভাবে গাছের কাছে একটা আশ্রয় দেওয়া হয়েছে। সেই উদাহরণটা টেনে এনে তিনি বলছেন যে যেভাবে বড়ডেল উপত্যকায় একটা মানুষের ভয়, তার যে আশা, ট্রেম্বলিং হোপ দ্যাট মাইট নট বি সাকসেসফুল, তার জীবনের ভালোবাসা, যন্ত্রণা, এই সমস্ত কিছুকে যেখানে কবর দেওয়া হয়েছে। অর্থাৎ একটা মানুষের যখন মৃত্যু হয় তখন তার সাথে সাথেই তো তার জীবনের সুখ, তার আশা, তার স্বাচ্ছন্দ্য, তার ভালোবাসা, তার ভয়, এই সমস্ত কিছুই তো মুছে যায়। তাই তরুদাত বলছেন যে যেভাবে ওই বড়ডেল উপত্যকায় গাছেদের নিচে বিভিন্ন মানুষেরা চিরস্থায়ীভাবে ঘুমিয়ে আছে, একই রকম ভাবে তোমার ছায়ার নিচেও আমার জীবনের থেকেও যারা প্রিয় ছিল, অর্থাৎ আমার ভাই বোন, তারা ঘুমিয়ে রয়েছে। এখানে একটা জিনিস আমাদের উপলব্ধি করতে হবে যে একটা গাছকে ঘিরে আমাদের এই যে জন্ম, আমাদের বড় হওয়া, আমাদের মৃত্যু, এই যে গোটা স্ট্রাগলটা আমাদের থাকছে, জন্মের পর থেকে বড় হওয়া, আমাদের নানান রকম বেঁচে থাকবার জন্য যে সংগ্রাম, এবং অবশেষে যে মৃত্যু, এই যে গোটা স্প্যান, গোটা জীবনের যে গোটা স্প্যান, সেটা কিন্তু একটা গাছ খুব কাছ থেকে সেটাকে অনুধাবন করে। তরুদাত বিশ্বাস করছেন যে এভাবেই আমরা গাছেদের সঙ্গে একসাথে বড় হই, এবং গাছ বহু মানুষের জন্ম এবং মৃত্যুর সাক্ষী, অর্থাৎ জীবনের যন্ত্রণাগুলো গাছেরা বুঝি, আমাদের জীবনের যে যন্ত্রণাগুলো আছে সেটা গাছেরা অনুধাবন করে। And though weak the verse that would thy beauty fain, তিনি বলছেন আমি জানি, আমি কবিতা লেখার মধ্যে দিয়ে তোমার যে সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করলাম, তোমার যে ইম্পর্টেন্স বলার চেষ্টা করলাম, সেই কবিতার শব্দেরা অতটা শক্তিশালী নয়। So now she is accepting that the words that she is using are not that powerful. I mean, they do not have that potential. সেই শব্দগুলো দুর্বল, সেই শব্দগুলোর অত জোর নেই
যার দ্বারা তিনি এই গাছটির সৌন্দর্য বর্ণনা করতে পারেন। ও fain rehearse, my love defend thee from oblivion's curse. আরেকবার বলি শেষ 3 লাইন। And though weak the verse that would thy beauty feign, O fain rehearse, may love defend thee from oblivion's curse. তিনি বলছেন যে আমার এই শব্দগুলো খুব দুর্বল, তবু আমি চেষ্টা করলাম আমার মতো করে। কিসের চেষ্টা করলাম? যাতে এই কবিতাটি লেখার মধ্যে দিয়ে বিস্মৃতির যে অভিশাপ, অর্থাৎ ভুলে যাওয়া একটা অভিশাপ, এই বিস্মৃতির অভিশাপ থেকে যাতে তোমাকে আমি বাঁচাতে পারি, এইটা হচ্ছে তার কবিতা লেখার উদ্দেশ্য। এবং আমাদের আমাদের মানুষের এটা সম্ভবত একটা সহজাত একটা প্রবণতা, যে আমরা চাই আমাদের ভালোবাসার যা কিছু তারা আমাদের মৃত্যুর পরেও বেঁচে থাকুক। এ প্রসঙ্গে আমার পথের পাঁচালীর একটি দৃশ্য মনে পড়ে। আমরা যারা পথের পাঁচালী দেখেছি, আমার বিশ্বাস যে এই দৃশ্যটি আমরা কেউ কখনোই ভুলতে পারবো না, যেখানে ইন্দির ঠাকরুন একটি ঘটি থেকে নিজে জল খাচ্ছেন এবং কিছুটা জল তিনি তার ওই উঠোনে যে তুলসী গাছ বা অন্যান্য যে গাছ রয়েছে সে গাছের উপর ছিটিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই বিষয়টা এরকম যে তিনি যেন গাছের সাথে তার যে খাবার, তার বেঁচে থাকবার যে রসদ, সেটাকে ভাগ করে নিচ্ছেন। এবং সেই সঙ্গে এর আরো একটা ইমপ্লিকেশন হলো যে এটা একটা ইচ্ছা প্রকাশ করা যে তার মৃত্যুর পরেও এই গাছটি যেন বড় হয় এবং এই গাছটি বড় হওয়ার মধ্যে তারও যেন একটা অবদান থাকে, যে তিনি যে জলটা দিচ্ছেন সেই জলটুকু নিয়ে, সেই রসদটুকু নিয়ে এই গাছটি বড় হচ্ছে। এই কবিতায় তরু দত্ত একই ইচ্ছা শেষে প্রকাশ করছেন যে একদিন তিনিও যখন থাকবেন না, গাছটি যেন তখনও বেঁচে থাকে এবং মানুষ যেন গাছটাকে মনে রাখে, এবং তার পরবর্তী সময়ে তার যে সমস্ত পাঠকরা এই কবিতাটি পড়বেন তারা যেন এই ক্যাজুয়ারিনা ট্রির যে গুরুত্ব তরু দত্তের জীবনে ছিল, সেই গুরুত্ব যেন পাঠকরাও অর্থাৎ আমরাও অনুধাবন করতে পারি। এখানেই আমার আজকের কবিতার আলোচনাটা শেষ হচ্ছে। আশা করি তোমাদের কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের কোনো রকম কোনো বক্তব্য থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি মনে হয় কোনো টেক্সট পড়াতে হবে, সেটাও আমাকে জানাবে। আর যদি মনে হয় যে আমার এই ছোট্ট একাডেমিক চ্যানেলটি তোমাদের পড়াশোনার কাজে লাগছে, তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারছে, তাহলে আমার এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। ভালো থেকো সকলে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।